এই ২০২৪ সালে এসে আমাদের এই যে বিজয়টি, এই উদযাপনটি আসলে কতটুকু সাধারণ জনগণের বিজয় বলতে পারি? প্রত্যাশা এবং প্রাপ্তি এ দুটার মধ্যে আসলে কতটা কাছাকাছি যেতে পেরেছি আমরা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় দুজন সম্মানিত অতিথি আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আর আজ মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা শহীদ হননি কিন্তু দেশের জন্য ভূমিকা রেখেছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। ৫৩ বছরে বাংলাদেশ আসলে যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিল তার ধারে কাছে আমরা যেতে পারি, এটা কখনোই আমরা যেতে পারিনি। তারপরও একটা চেষ্টা ছিল, কিন্তু সেই চেষ্টায় বারবার ছেদ পড়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যাঘাত ঘটিয়েছে গত ১৬ বছর একটি স্বৈরশাসক। তারা বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা থেকে বহু দূরে আমাদের নিয়ে গিয়েছিল। তার মধ্যে ধরেন ১ নম্বর আকাঙ্ক্ষার কথাই যদি বলি, তাহলে ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধটি শুরু হয়েছিল সেই মুক্তিযুদ্ধ শুরুর পেছনের মূল গল্পটা ছিল নির্বাচন। অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে তৈরি হয়েছে, বাকশালের মধ্য দিয়ে গণতন্ত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে আসলে সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারিনি। সেটিকে বিবেচনা, এই আলোচনাটাকে বিবেচনা করে যদি আপনাকে যে প্রথম প্রশ্ন করেছিলাম যে আসলে প্রত্যাশা প্রাপ্তির ফারাক, আপনি বলেছেন একেবারে মানে ধারে কাছেও যায়নি, সেখান থেকে যদি শুরু করেন। তো আমি তখন যে প্রসঙ্গটা আনতে চেয়েছিলাম সেই প্রসঙ্গে একটা প্রশ্ন যদি সবাই নিজেকে করেন, ১৯৭০-এর নির্বাচনের পরে যদি ওই নির্বাচনের ফলাফল মেনে শেখ মুজিবকে তখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া হতো, মেনে নেওয়া হতো দাবি, তাহলে কি তিনি ওই রাষ্ট্রের প্রধান হতেন নাকি আমরা মুক্তিযুদ্ধে যেতাম? তাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব না দেওয়ার কারণে দর কষাকষি হলো। ৭০-এর নির্বাচনে দর কষাকষি হলো এবং এক পর্যায়ে যখন দেখা গেল যে জনগণ ভোট দিয়েছে আওয়ামী লীগকে এবং শেখ মুজিব তখন সরকার গঠন করবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন, সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেটাকে সূত্র ধরে আমাদের একটা যুদ্ধ শুরু হয়ে গেল। আমাদের অনেক রকম বঞ্চনা ছিল, বৈষম্য ছিল, কিন্তু সেগুলো কোনোটাই স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার মতো উপলক্ষ ছিল না। উপলক্ষটা তৈরি হলো ওই একটা ভোটের রায়কে কেন্দ্র করে। ভোটের রায়টা মানলেই কিন্তু আর পাকিস্তান দুই খণ্ড হয় না। তাহলে যেই ভোটের রায়ের কারণে পাকিস্তান দুই ভাগ হয়ে গেল, গত ১৬ বছর সেই ভোটের অধিকারটাকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিল এরা। তাহলে আমার যে প্রত্যাশা ছিল, যুদ্ধের মূলে যেটা ছিল, স্বাধীনতার মূলে যেটা ছিল, সেটার ধারে কাছে কি আমরা থাকলাম? কিংবা এই যে যেটা মিলন ভাই বলছিলেন মুক্তিযুদ্ধের চেতনা, বা আপনি বললেন যে চেতনা নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারিনি। নতুন প্রজন্ম, পুরনো প্রজন্ম, সব প্রজন্মই তো গত ১৬ বছর ধরে এই চেতনার গল্প শুনতে শুনতে এত বিরক্ত হয়েছে যে চেতনা একটা গালিতে পরিণত হয়েছে। কেউ কারো বিরুদ্ধে বেশি আজে বাজে কথা বলতে গেলেই বলতো যে চেতনা মারাইতে আইসো না, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা বলতো। এবং চেতনা শব্দটার মতো এত গভীর এবং আত্মোপলব্ধির জায়গাটাকে তারা গালিতে পরিণত করেছিল শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা ব্যবহার করে, যেইভাবে নিজেদের স্বার্থ উদ্ধার করবার কাজে লাগিয়েছিল, লুটপাট করবার কাজে লাগিয়েছিল। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে তো ছিল যে এই দেশ বৈষম্যহীন হবে, কয়েকটা পরিবার ধনী হবে আর বাকি সবাই শোষিত হবে, সেটা যেন না হয়। কিন্তু বাংলাদেশে গত ১৬ বছরে তো আওয়ামী কিছু ঘরানার বাইরে বাকি সবার তো আপনার বৈষম্য বেড়ে গেলে তাদের অর্থনৈতিকভাবে তারা নিচের দিকে ধাবিত হলো। আর আওয়ামী লীগের ঘরানার কিছু লোক, ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা তাদের কাছের লোকরা এমনভাবে
ফুলে ফেপে উঠলো যে তাদের টাকা দেশে রেখে রাখার জায়গা হচ্ছে না, বা নিরাপদ বোধ করছে না, এই চোরের দল টাকা পাচার করলো। এবং এমনভাবে টাকা পাচার করলো যে এখন যে কমিটি করা হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, সে বলল বছরে অন্তত $16 বিলিয়ন টাকা পাচার হয়েছে। তাহলে এই যে চুরি, লুটপাট, ভোটের অধিকার হরণ, এই গুম খুন, আয়নাঘর, এই যে মানুষকে অসম্মান করা, এই যে ধনী গরিবের ব্যবধান আরও বেশি বেড়ে যাওয়া, এর কোনটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় বলেন? আর যদি এই চেতনার সঙ্গে না যায় এবং যদি এটা ডে টু ডে ডেটোরিয়েট করেছে যেটা আমরা দেখলাম, তাহলে সেটা কিভাবে আমার সেই প্রত্যাশার ধারে কাছে থাকলো? সেই প্রত্যাশার ধারে কাছেও নাই। এমনকি এমন অবস্থা করলো আপনার যে পাশের একটি দেশের কাছে দস্তখত দিয়ে তারা একটা চাকরকে এখানে বসালো, শেখ হাসিনা, অ্যাজ ইফ শি ওয়াজ এ সার্ভেন্ট অফ ইন্ডিয়া, যে তাদের কথা মতো সব কিছু করবে। এবং এইটা করতে করতে ইন্ডিয়ার ঔদ্ধত্য এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এইবার এমন একটি গণ অভ্যুত্থানের পরেও এসে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যে বিবৃতি দিতে পারে, ভাষা কি, 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল বলে ভারতীয় সেই সেনাদের তাদের আত্মত্যাগ সাহসকে তিনি সম্মান জানিয়েছেন এবং বলছেন যে এই তাদের সংকল্প, দৃঢ় সংকল্প, নিঃস্বার্থ আত্মোৎসর্গ জাতিকে করেছে সুরক্ষিত। ইন্ডিয়াকে সুরক্ষিত করেছে বাংলাদেশের স্বাধীনতা, কারণ হচ্ছে তাদের মূলে ছিল পাকিস্তানকে ভাঙতে হবে। বাংলাদেশকে স্বাধীন করলে তাদের দুইটা লাভ ছিল, একটা হচ্ছে পাকিস্তানকে ভেঙে দুই খণ্ড করে দুর্বল করা, আর একটা হচ্ছে এইরকম তাদের পেটের মধ্যে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র রেখে, নতজানু রেখে তাদের ভিত্তু হিসেবে পরিচালনা করা। কিন্তু যখনই তাদের ওই মতামতের বাইরের সরকার এদেশে এসেছে, তখন তারা ভালোভাবে নেয়নি, হত্যাকাণ্ড হয়েছে, নানানভাবে বিতাড়িত করবার জন্য টাকা ঢেলেছে, ষড়যন্ত্র করেছে। তারপরে শেখ হাসিনাকে তারা মনোনয়ন দিয়ে 2008 সালে একটা ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এনে 16 বছর ধরে রাখলো। এবং আজকে এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি, যদিও 1971 সনের স্বাধীনতা আর এই দ্বিতীয় স্বাধীনতা তুলনাযোগ্য না, সেটা ছিল সর্ব অর্থে একটা স্বাধীন সার্বভৌম একটা দেশ এবং দেশের নাগরিক হিসেবে আমাদের স্বাধীনতা। আর এই 24 হচ্ছে আমাদের যে নাগরিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আত্মমর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল, সেটাকে, সেই স্বাধীনতাকে আবার ফিরে পাবার যেটা দ্বিতীয় স্বাধীনতা। দুইটার তুল্যমূল্য বিচারে সমকক্ষ না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু আজকেও ইন্ডিয়া এই বিবৃতি দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে, এই পর্যায়ে বাংলাদেশকে নামিয়ে এনেছিল শেখ হাসিনা 16 বছরে। ফলে আমাদের যে প্রত্যাশা ছিল, যে প্রত্যাশা নিয়ে আমাদের লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, আমাদের মা বোনেরা সম্ভ্রম দিয়েছে, আমাদের জানমালের ব্যাপক ক্ষতির শিকার হয়েছি আমরা, তারপরে এসে এত বছর পরে এসে সেই যেই আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে যাদের নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল, সেই আওয়ামী লীগ, সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, সে বাংলাদেশে একজন লেন্দুব দর্জির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। অত্যন্ত জঘন্য নিচুতার পরিচয় দিয়ে নিজের বাপের সেই সময়ের স্বাধীনতা যুদ্ধের যে নেতৃত্ব, সেটাকেও খাটো করেছেন, নিজের দলকে খাটো করেছে এবং গণ অভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়ে মানুষ মেরে দেশ থেকে পালিয়েছে। ফলে এই দেশের যে আমাদের যে প্রত্যাশা ছিল অর্জন, তা থেকে অনেক পিছিয়ে আছে। আজকে আমি আসার আগে সংসদ ভবনের সামনে একটা কনসার্টে অংশ নিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম সবার আগে বাংলাদেশ, বিএনপির আয়োজনে সবার আগে বাংলাদেশ। এটার দেখেন থিমটাই ছিল বাংলাদেশের শিল্পী, বাংলা গান এবং আমাদের আয়োজনে আমাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এত বছর ধরে যেরকম ইন্ডিয়ান গান, উর্দু গান, হিন্দি গান, নাচানাচি, যেই সংস্কৃতির বাইরে গিয়ে যে উল্লম্ফন ছিল, সেখান থেকে বেরিয়ে আসার এক চমৎকার উদ্যোগ এবং হিউজ সংখ্যক মানুষ সুশৃঙ্খলভাবে দেখেছে, এত ভালো লেগেছে যে বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা গান শুনিয়েছে। আমরা তো এই কালচারকে এগিয়ে নেওয়ার দিকে কি গত 16 বছর গিয়েছি? এই যে আজকে যে তারুণ্যের ঢল নামলো, এই তরুণ প্রজন্ম, তারা গত 18 বছর, 111-এর 2 বছর এবং পরের শেখ হাসিনার 16 বছর, তারা নিঃশ্বাস ফেলার জায়গা পায়নি। এরকম উৎসব তো দূরের কথা, আজকে প্রত্যেকের চোখে মুখে যে স্বাধীনতার আনন্দ দেখেছি ওই কনসার্টে গিয়ে, এক অভূতপূর্ব আনন্দ। ফলে বাংলাদেশকে আমরা যে প্রত্যাশার ধারে কাছে রাখতে পারিনি, নতুন বাংলাদেশে
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে কল্যাণকামী বাংলাদেশ, যে নতুন বাংলাদেশের প্রত্যাশা করছি গণতান্ত্রিক বাংলাদেশকে, এই প্রজন্ম সেখানে এগিয়ে নিয়ে যাবে। আমি দৃঢ়ভাবে আশা রাখি আমাদের সেই ৭১-এর যেই আকাঙ্ক্ষা নিয়ে দেশ শুরু হয়েছিল, নতুন করে ২৪-এ আরও আধুনিক এবং আরও যুগোপযোগী আকাঙ্ক্ষা নিয়ে আমরা যাত্রা শুরু করেছি।